टेंशन मत लो मैडम, हम आ रहे हैं। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। এই রকমই অন্ধকার নামিয়ে এনেছিল জঙ্গিরা। বৈসারান একেবারে স্বর্গ, সেই স্বর্গের ছবি দেখাই যেরকম ছিল 25 বছর ধরে এই বৈসারান, পাহেলগাঁওয়ের এই বৈসারান, এখানেই স্বর্গ। পাগল হয়ে যান পর্যটকরা, ছুটে যান এই বৈসারানে। পাহেলগাঁওয়ের প্রত্যন্ত গ্রাম, যেখান থেকে হাসপাতাল অনেক দূরে, যেখান থেকে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই দুর্বল, সেই জায়গাটাই হচ্ছে এই বৈসারান। এই রকমই কিন্তু না, মঙ্গলবার একেবারে জঙ্গি হামলা, টার্গেট করে পর্যটকদের গুলি করে করে মারা হলো। কাপুরুষ জঙ্গিরা এইভাবেই নিরস্ত্র পর্যটকদের মারলো। স্বর্গ যদি কোথাও থাকে তাহলে এখানেই লিখেছিলেন আমির খসরু। বৈসারান ভ্যালিতে গেলে আপনার বারবার সে কথা মনে হতে বাধ্য। পাইনের জঙ্গল পেরিয়ে সবুজের গালিচায় মোড়া উপত্যকার টানে প্রতিদিন হাজার হাজার পর্যটক যান, আর গিয়ে 22 এপ্রিল এইভাবে মরতে হবে কেউ কোনোদিনও ভাবতে পারেনি। কারণ 25 বছরে এরকম নরক করেনি জঙ্গিরা এই বৈসারানকে। রক্তাক্ত হলো। এটা নয়া ভিডিও, একজন পর্যটক এই ভিডিও তুলেছেন। বেছে বেছে টার্গেট করে পর্যটকদের গুলি করে মারছে একেবারে কাছ থেকে। কেউ জানে না, সবাই বেড়াতে গিয়েছে, সবাই নিরস্ত্র। আর যারা ওখানে বেঁচে ফিরেছেন, মহিলারা, বিশেষ করে মহিলাদেরকে বাদ দিয়েছিল, মহিলাদের আলাদা করেছিল জঙ্গিরা। সন্তান তার বাবাকে হারিয়েছে, ছেলে মেয়ে তার বাবাকে হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন। তখনও আর্তনাদ, তখনও ভয়, আতঙ্ক। সেনাবাহিনী এসেছে উদ্ধারে, সেনা জওয়ানদেরও ভাবছেন জঙ্গি, কারণ জঙ্গিরা এসেছিল সেনার পোশাকে। দেখুন, अरे हम लोग फौजी हैं, कुछ नहीं करेंगे, आपकी सेफ्टी के लिए आए हैं, बैठो, आपकी सेफ्टी के लिए आए हैं, हम इंडियन आर्मी हैं, बैठो। ये इंडियन आर्मी, आप लोग कहाँ से आए हो, कहाँ से आए आप लोग? आपके बच्चे कुछ नहीं करेंगे, थोड़ा बताइए। हुआ पति को मार दिया? नहीं बेटा शांत रहो, पानी पियो, पानी पियो। हैदराबाद से। বাংলার 3 জনকেও মরতে হলো এই জঙ্গিদের কাপুরুষ হামলায়। বিতান অধিকারী জঙ্গি হামলায় নিহত, ফ্লোরিডায় কাজ করতেন। আর এখানে বাবা মা বৃদ্ধ, তাদের সমস্ত দেখা শোনা দায়িত্ব একেবারে বিতানের ঘাড়ে। বিতানের বউ আর 3.5 বছরের ছেলে হৃদান। সুন্দর সংসার, সেই সংসারে একেবারে অন্ধকারে নেমে এলো মঙ্গলবার। ভয়ঙ্কর একটা গুলি, সেই গুলিতেই প্রাণ গেল বিতান অধিকারীর। তার স্ত্রী ফিরেছেন বিতানকে নিয়ে, বিতানের মরদেহ নিয়ে। কি বলছেন সেই ভয়ঙ্কর হাড়হিম অভিজ্ঞতার কথা। আমি আমার হাজবেন্ড ছিলাম, ওখানে কিছু আওয়াজ হচ্ছিল। আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করেছি, হ্যাঁ গো এগুলো কিসের আওয়াজ হচ্ছে? তো ও বলছে হতে পারে ফায়ার ক্র্যাকার্স, বা মিলিটারিরা অনেক টাইমে হয় না প্র্যাকটিস করে। হুট করে দেখলাম আমার বাচ্চাটাকে আমার হাজবেন্ড এভাবে টেনে দেখছি করে চেঁচাতে চেঁচাতে যাচ্ছে। আমি পেছনে যখন ঘুরি তখন দেখি একটা লোক রান করছে, এভাবে মেরে দিল, শেষ, পড়ে গেল। আমি আর আমার হাজবেন্ডরা সবাই যেয়ে একটা জায়গায় বসে পড়লাম, আর পেছনে অনেকজন ছিল। আর ততক্ষণ ওই টেররিস্টরা চলে এসেছিল। ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন। আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজবেন্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে। আর এখানে গুলি করাটা আমি দেখিনি, ও দুটো গুলি করেছে। আমি তো ভেবেছি শুধু শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয়। আমি ভেবেছি ও সেন্সলেস হয়ে গেছে। আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি অ্যাজ আ ফ্যামিলি উই আর সেফ। তখন দেখে আমার হাজব্যান্ড অলরেডি ডেড, মানে অলরেডি ওর মাথা পড়ে গেছে। তখনও আমি ভেবেছি হয়তো সেন্সলেস আছে, ওকে ওঠানো যাবে, ওকে জল খাওয়ানো, বুকে প্রেস করা, তারপরে মাউথ টু মাউথ যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি।
but there was no response. ওখানে কোনো পুলিশ সিকিউরিটি কেউ ছিল না। তারপর আরেকজনের কাছে গেল, ওই লোকটাকে আপ হিন্দু ইয়া মুসলিম হো, কালমা আতা হ্যায়, কালমা বলিয়ে। আমি তো ভেবে নিয়েছিলাম ওই মাস ফায়ার যেটা হয় সেটা হয়তো বা হবে, আজকে মনে হয় আমরা সব শেষ। কিন্তু তারপরে দেখি ওরা চলে যায়। তারপর আমি আস্তে আস্তে আমার বাচ্চাটাকে, হাজবেন্ডটাকে যেভাবে হোক করে আসার চেষ্টা করি। পুরুষদের ওপরেই হামলা হয়েছে, হিন্দুদের ওপরেই হামলা হয়েছে, এইভাবে গুলি চালিয়ে মেরেছে জঙ্গিরা। একজন অসমের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য, তিনি কিভাবে বেঁচে গেছেন জানেন? একেবারে বুদ্ধির জোরে আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন সে কথা, দেখুন। যখন গোলাগুলি শুরু হয় প্রথম আমরা খুব বুঝতে পারিনি। একজনকে জিজ্ঞেস করেছিলাম, স্থানীয় একজন ফটোগ্রাফার, ও আমাকে বলল যে মাঝে মাঝে বাঁদর নেমে আসে টুরিস্টদের উৎপাত করে, এজন্য ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন এসে ব্ল্যাঙ্ক ফায়ার করে। তো সেভাবে ক্যাজুয়ালি নিয়েছি। তারপর ফায়ারিং এর সংখ্যাটা বাড়তে থাকলো, 2, 3। আমার ছেলে ছিল আমার পাশে উল্টো দিকে মুখ করা, সে দেখলো তার চোখের সামনে দুজন মানুষ হেঁটে যাচ্ছে, একজন গানম্যান খুব কাছাকাছি গিয়ে একজনকে গুলি করে ফেললো। তো এটা দেখে সে আমাকে ইশারা করলো এবং আমি, আমার স্ত্রী, আমার ছেলে, আমরা একটা গাছ এর নিচে আশ্রয় নিলাম। তারপর আমাদের এখানে আরো লোকজন, মুহূর্তের মধ্যেই 15 জনের মতো মানুষ আমরা ওই গাছতলায় শুয়ে পড়লাম। তখন গানম্যান আমাদের এখানে এলো। একজন লোক তখনও শুতে পারেননি, তিনি দাঁড়িয়ে আছেন, শোবেন ভাবছেন হয়তো। তাকে একটা কিছু বলে আর 1 সেকেন্ডের মধ্যেই সরাসরি গুলি করে লুটিয়ে পড়েন আমার পাশে। ওনার পা আমার কাঁধের উপর এসে পড়ে এবং পরে আমি জ্যাকেটে একটু রক্তের দাগও দেখেছি, থোড়া ভদ্রলোকেরই হবে হয়তো। তো তারপর ওখানে আমাদের একটু পাক খায় কয়েকবার, ঘুরে মানুষটা ঘুরতে থাকে, আমাদের দিকে কটকট করে তাকায়, মুখটা ঢাকা। আর এখানে লোকজন সবাই ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল। দেখা দেখি আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মিলেই বলছি। তো লোকটি নাকি, আমি তো আর চোখ তুলে তাকাইনি, লোকটি এটা বুঝতে পেরেছি লোকটি আমাকে প্রশ্ন করছে, ক্যা বল রহে হো। আমি তো একটু ভয়ে গলাটা জড়িয়ে যাচ্ছে, তবুও ওই লা ইলাহা ইল্লাল্লাহই বলার চেষ্টা করেছি, বলেওছি। ছেলে নোটিশ করেছে, আমার একটু পেছনে ছেলে শুয়েছিল, ছেলে নোটিশ করেছে যে আমার দিকে গান পয়েন্ট করা ছিল, সেটা আস্তে আস্তে উঠিয়ে লোকটা আরো কয়েকবার আমাদের পাক খেয়েছে। এখানে একজনকে মেরে আমরা 15 জনের মতো মানুষ শুয়ে আছি, কয়েকবার পাক খেয়ে তারপর গাছটা পেরিয়ে আমাদের ছেড়ে অন্যদিকে চলে যাচ্ছিল। প্রায় 20 মিটার মতো দূরে সরে যাওয়ার পরে আমরা দৌড়ে পেছনের দিকে ফেন্সিং এর কাছাকাছি ছিলাম আমরা, তো দৌড়ে আমরা ফেন্সিং এর ওখানে যাই। 10 ফুট মতো উঁচু হবে ফেন্সিং। কোনোভাবে ফেন্সিংটা আমরা ক্রস করি, আরো কয়েকজনও করে, এবং তারপরে আমরা পাহাড়ে উঠতে শুরু করি। চড়াই অনেকটা পথ উঠলাম। তারপর কোন দিকে যাচ্ছি এগুলো খুব স্পষ্ট নয় আমাদের কাছে সেখানে, এবং তখনও কিন্তু নিচে গুলির শব্দটা শুনছি। 8 ঘন্টা মতো গুলির শব্দ শুনেছি এবং আমরা পাহাড়ে 2 ঘন্টার কিছু বেশি সময় ছিলাম। তো ঘুরতে ঘুরতে পাহাড়ে আমরা ওই ঘোড়ার পায়ের চিহ্ন ধরে ধরে এগোচ্ছিলাম। একটা ছোট্ট গ্রামে গিয়ে পৌঁছাই। সেই গ্রামের একজন, ওই সময়ে আমার মোবাইলে নেটওয়ার্ক আসে, আমরা যে ড্রাইভারকে নিয়ে গেছিলাম ড্রাইভার ফোন করে, এবং আমি তো ড্রাইভারকে কোন জায়গায় আছি বোঝাতে পারি না। তো তখন ওই কাশ্মীরি একটি বাড়িতে আমরা ঢুকি এবং বাড়ির মহিলাটি বাইরে ছিলেন, কিছু কাজ করছিলেন। বললাম যে আপনি একটু বুঝিয়ে দিন আমরা কোন জায়গাতে আছি এবং কোন পথে আমরা নামবো। তো মহিলাটি বুঝিয়ে দিলেন কাশ্মীরি ভাষায়। তারপরে উনি আমাদের বলে দিলেন যে এই পথে আপনারা এগিয়ে যান, আপনারা নামুন। তারপর ড্রাইভার আমাদের ঘোড়ার শহীদদের সঙ্গে যোগাযোগ করে ঘোড়াও এই পথে এগোতে থাকে। তো আমরা অনেকটা পথ এগিয়ে নেমে তারপর আমাদের ঘোড়াগুলিকে পাই। তখন আমাদের সঙ্গে ছত্তিশগড়ের একটি পরিবারও বিচ্ছিন্ন হয়ে গেছে, শুধু স্ত্রী এবং মা এবং মেয়ে, 7 বছরের হবে মেয়েটার বয়স, আর মা। কোন রকম আমাদের সঙ্গে চলতে পারছিলাম না আমরা কেউই, কোন রকম কষ্ট করে আমরা ওই ঘোড়ার পাশে এসে পৌঁছাই। ঘোড়া আমাদের সবাইকে নিয়ে নিচে নেমে আসে। তখন তারপরে আমরা ড্রাইভারের সঙ্গে যোগাযোগ হয়, ড্রাইভার এগিয়ে আসে এবং আমরা সরাসরি পেহেলগাঁও থেকে শ্রীনগরে চলে আসি। আপনারা যখন গিয়েছিলেন ওখানে, যখন উপলব্ধি করতে গেছেন, অনুভব করতে গেছেন একটা ভূস্বর্গের অনুভূতি পেহেলগাঁওয়ের ওই ভ্যালিতে, তখন কি কোনো সেনাবাহিনীর
চলাচল দেখেছেন? ছিল না। পুলিশ ছিল? না, ছিল না, অন্তত আমার চোখে পড়েনি। टेंशन मत लो मैडम, हम आ रहे हैं। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी।